একটি ভ্রমণ, কিন্তু শুধু ভ্রমণ নয়, একটি আত্মার সন্ধান, ভক্তির ছোঁয়া আর ঐতিহ্যের পথ চলা। আজ আমরা চলেছি তিনটি পবিত্র স্থানে: তারকেশ্বর ধাম, কামারপুকুর ও জয়রামবাটি, যেখানে ইতিহাস, বিশ্বাস ও ভক্তি এক সূত্রে বাঁধা। লিঙ্গবাস ও ফলটার ভিতরে বাহ, আবির্ভাব, এই জন্য এই ফুলটা দিয়ে শিব বাহ। পূজা। তারকনাথ, হর হর মহাদেব। পুরুলিয়া থেকে এবার রবির স্করপিওতে আমরা ৮ বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি ও বিষ্ণুপুর দর্শনে। যেহেতু গন্তব্য তারকেশ্বর, বাবা তারকনাথের দর্শন ও দুধ পুকুরের পুণ্য জলে বাবার স্নান আর তার সর্বাপেক্ষা মহেন্দ্রক্ষণ শ্রাবণ মাসের সোমবার, তাই যেন বাবাই তৈরি করলেন আশ্বিনে শ্রাবণের পরিবেশ ও বিপুল জলধারা দিয়ে ধুয়ে দিলেন পথ, ঘাট, মাঠ। এইভাবেই একে একে ধলডাঙ্গা, কিছু পুজো মণ্ডপ দেখতে দেখতে কখন পার হয়ে গেলাম জয়পুরের জঙ্গল ও আরামবাগ পার হয়ে গাড়ি ছুটল স্টেট হাইওয়ে 2 দিয়ে এক সুন্দর 6 লেনে, আর পৌঁছে গেলাম বাবা তারকনাথের জায়গায় রাত্রি 10:30টায়। চারদিকে শুধু গলি, এই দিক থেকে এলাম, এইদিকে গলি, এইদিকে গলি, এদিকেই যাওয়া যাক। এরকম ভবন, দেব ভবন, শম্ভু ভবন, তো চলুন শম্ভু ভবনেই যাওয়া যাক। শম্ভু ভবন থেকে আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। রাত্রে অতটা বোঝা যায়নি, কিন্তু প্রচুর ভবন এরকম রয়েছে, এই মোবাইল নাম্বার আর প্রচুর গলি, সব এই ধরনেরই রাস্তা, গলির চৌমাথা। আমরা যেখানে ছিলাম শম্ভু ভবন থেকে তো একদম হাঁটা রাস্তা, একদম সামনেই, 50 মিটারেরও কম এই মন্দিরে প্রবেশ পথ। আমরা এই গেট দিয়ে ঢুকলাম, আর এই দিকের রাস্তা দিয়ে গেলে আমরা ওই দুধ পুকুর পাবো, আর এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ। আমরা এখান থেকে প্রসাদ এইসব নিয়ে নিচ্ছি। এমনিতেই এখন তো অফ সিজন, লাইন খুব কম রয়েছে, তাড়াতাড়ির মধ্যেই আশা করি পুজো হয়ে যাবে। কিন্তু অন্যান্য সময় শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই জায়গাগুলি একদম লাইন পাওয়া মুশকিল হয়, প্রচুর প্রচুর ভিড় থাকে। আপনার মন্দিরেতে জামা গেঞ্জি খুলে ভেতরে প্রবেশ করতে গেলে খালি গায়ে ঢুকতে হবে, আর টাকা পয়সা মোবাইল আপনার কাছে রাখতে হবে, জিনিসপত্র দোকানে থাকবে। এবার বাবাকে টাচ করবেন, পুজো করবেন, যা জানাবার তাকেই জানাবেন। কিছু বললে হবে না যে আমাকে জানা, পৃথিবীর মালিক উনি নিজে থেকে পুজো করা যায়, একদম একদম কোনো ব্যাপার না। একটু দাঁড়া বাবা, আপনার এখানে সব রেখে যান। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ইয়ে করে দাও, কি হলো না এইগুলো 51। আচ্ছা, কি আছে এর ভেতরে? আচ্ছা, ওই পুজোর যাবতীয় ইয়ে আছে, সামাল আছে। আর আর এই বড় বড় এই যে বড়গুলি, আচ্ছা 101, 201। হ্যাঁ 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 হ্যাঁ। এই খালি গায়ে আমরা চললাম, আমরা যাচ্ছি দুধ পুকুরের দিকে। জয় বাবা তারকনাথ। আজ তো পঞ্চমী, আমরা লাকিলি আজ পৌঁছেছি। এরপর কিন্তু 6 দিন টানা বন্ধ, গর্ভগৃহে যাওয়া নিষেধ, ষষ্ঠী থেকে একাদশী। এইখান থেকে আমরা এই জল নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে কাল থেকে বন্ধ নাকি? 6 দিন জল পুজো দিতে পারবে বাইরে থেকে। বাইরে থেকে, আচ্ছা, ভেতরে যাওয়া যাবে না। আর একাদশী অবধি? প্রত্যেক বছরে এইটা? বাহ, আজকে ভেতরে। হ্যাঁ, কথিত আছে রাজা ভারমল্ল রাওয়ের নাকি একটি বৃহৎ গোশালা ছিল। সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল, তার নাম ছিল কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের উপর নিজের দুধ নিঃসরণ করত। সুদূর যোশীমঠ থেকে আগত 2 সন্ন্যাসী মায়াগিরি ও মুকুন্দগিরি এই শিবলিঙ্গটির নাম রেখেছিলেন তারকেশ্বর। জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। সেই মতো যে জায়গায় ছিল বন তা পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ করেন। রাজা ভারমল্ল নিজেকে দেব সেবায় উৎসর্গ করেন। 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্ল রাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলা 8 চালা মন্দির স্থাপত্য শৈলীতে গঠিত। মূল মন্দিরের সামনে দেওয়ালের গায়ে সুন্দর অলঙ্করণ দিয়ে সজ্জিত করা রয়েছে। এই হলো মন্দির, 8 চালা বিশিষ্ট যে মন্দির। ভিতরে তো ছবি নিষেধ। আর এই নারায়ণ মন্দির,
এখানে বিষ্ণু নারায়ণের শালগ্রাম শিলা রয়েছে। এই যে এইখান থেকে আমরা মানসিক ঢিল নিলাম, এখানে বাঁধা হলো। এই হলো মা কালীর মন্দির, ভিতরে তো ছবি নিষেধ। এই সেই নাট মন্দির, মূল মন্দির প্রাঙ্গণের সামনে নাট মন্দির। এখানে প্রচুর ঘন্টা, মানসিকের ঘন্টা বাঁধা রয়েছে। এই তারকেশ্বর ধাম ভক্তদের প্রাণের স্থান। এখানে বিরাজমান তারকনাথ শিব, যার নাম শুনলেই অন্তরে জাগে শান্তি। ভোরবেলা থেকে শুরু হয় ঘণ্টার ধ্বনি, ধূপ ধুনার গন্ধে ভরে ওঠে চারদিক। তারকনাথের এই ধাম শুধু একটি মন্দির নয়, এটি ভক্তির জীবন্ত প্রতীক। যে জায়গাটি ছিল এককালীন জঙ্গলাকীর্ণ, জঙ্গলে ভর্তি, তার এই রূপ দেখে সত্যি অভিভূত। এটিও একটি থাকার জায়গা, শ্রী হনুমান পরিষদ। এই রুটে থাকলে কিন্তু দারুণ সুবিধা, কারণ সিধা এদিকে গেছি মন্দির, একবার এই হাঁটা রাস্তা 50 মিটার। তো চলুন আমরা দেখে নিই আমরা যেখানে ছিলাম, শম্ভু ভবন। রাত্রে আসা, আমরা তো নিয়েছিলাম ডরমিটরি, যেহেতু আমরা 9 জন ছিলাম। তো এখান থেকে এসি 1500 টাকায় আমরা পেলাম। এই উপরতলায় ছিল রুম, এই 206 নাম্বার রুম, খুব সুন্দর রুম। এটি কিন্তু প্রথম পেলাম এই ধরনের ফাইবার প্লেট দিয়ে সাজানো এই একটি রুম। আর এইদিকেও দুটি বেড রয়েছে, খুব সুন্দর, উইথ এসি। এই বাথরুম। এবার তারকেশ্বর ছেড়ে চললাম জয়রামবাটির পথে। এই রাজবাড়ি ক্যাম্পাস, এখানেই আমাদের পার্কিং ছিল, 100 টাকা লেগেছিল পার্কিং। তো এইখানে বর্তমান রাজা, তার উত্তরসূরি থাকেন। একে একে রাজা ভারমল্ল তরুণ দামোদর নদী পার করে আরামবাগে টিফিন সেরে সবুজের সমারোহে যেন হারিয়ে গেলাম। সত্যিই মনে হলো যেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এখানকার বাতাসেও যেন আছে তার মধুর সুবাস। ভিতরে তো ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু আগে পারমিশন দেওয়া হতো, এখন একেবারেই বন্ধ। এই সেই আম গাছ যেটি ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই 4 চালা টাইপের মাটির বাড়ি, ওই যেমন আমরা দেখছি 8 চালা। আর ওইখানে রয়েছে সেই মন্দির যেখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আর এই বাড়িটিতে উনি থাকতেন। প্রতি বছর ফাল্গুন মাসে ঠাকুরের জন্মদিনের আগে এই যে উপরের যে চালার যে পোর্শন, সেটি প্রত্যেকবারেই রিনোভেট করা হয়, নতুনভাবে এটি করা হয়, সাজানো হয়। 1836 সালের 18ই ফেব্রুয়ারি যে ঢেকিসালে ঠাকুরের জন্ম হয়েছিল, সেখানে নির্মিত হয়েছে অত্যাধুনিক শ্রী রামকৃষ্ণ মন্দির। শ্রী রামকৃষ্ণদেবের বাসগৃহের বাম দিকে কুলদেবতা রঘুবরের মন্দিরটি নতুনভাবে নির্মিত হয়েছে, যাতে রয়েছেন মা শীতলা, রামেশ্বর শিব ও রঘুবীর। বাম দিকে রামকৃষ্ণের বাসগৃহ ও ঠাকুর বাড়ির পিছন দিকে ডান দিকে যোগী শিব মন্দির। আর এই যে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেক জায়গায় যে পুকুর রয়েছে, পূজার ফুল বা আর এইটার থেকে ওই ফলটা হয়। আচ্ছা, ফলটা থেকে বলছে একটা শিবলিঙ্গ বার ফলটার ভিতরে বা আবির্ভাব, এই জন্য এই ফুলটা দিয়ে শিব পূজার প্রধান। তো এখানে যা দেখলাম, অসাধারণ সেই মাটির বাড়ি, সেটিকে যদিও রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে ভালোভাবে। প্রতি ফাল্গুন মাসে সেটি উপরে যে চালা দেখলাম, অ্যাকচুয়ালি 8 চালা, 4 চালা বা 8 চালা টাইপের সব বাড়ি। যে মানুষ সারা বিশ্বকে শিখিয়েছিলেন যত মত তত পথ, জীব সেবাই শিব সেবা, তার শৈশবের গ্রাম যেন আমাদেরও শেখায় ভক্তি মানেই শান্তি, প্রেম আর গ্রহণযোগ্যতা। আর এই ছোট্ট কামারপুকুর গ্রাম যেন আজও বহন করে চলেছে এক সহজ সরল অথচ আধ্যাত্মিক জীবনধারার চিহ্ন। এখানে আসার পরেই আপনি দেখবেন চারদিকে সাদা বোঁদে যেমন স্পেশাল, সেই রকমই কিন্তু জিলিপিও অসাধারণ টেস্ট। কামারপুকুর থেকে জয়রামবাটির পথে ক্ষণিক বিশ্রাম আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মশাই সুদর্শন বাবুর বাড়িতে। যেমন সুন্দর জায়গা, তেমন সুন্দর তাদের প্রত্যেকের আন্তরিক টান, ভালোবাসা, সাদর আপ্যায়ন, যেন এই পুণ্যভূমিরই এক অদ্ভুত মায়া। তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আমাদের জয়রামবাটি ভ্রমণের শেষ অবধি তাকে আমরা পেয়েছিলাম, আমরা ধন্য ওনাদের অতিথি পরায়ণতায়। এই হলো জয়রামবাটি কার পার্কিং এরিয়া। এখানে আমরা কার পার্কিং করার পর যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। এই পথগুলিতেই যেন আমরা শুনতে পাই মা সারদা, রামকৃষ্ণদেব, স্বামীজি ও বিভিন্ন মনীষীদের পদধ্বনি। জয়রামবাটি সারদা মায়ের জন্মভূমি।
এখানে যেন প্রতিটি বস্তুই বলে মা এখনো আমাদের সঙ্গে আছেন। যেখানে রামকৃষ্ণদেবের সাধনা, সেখানে মায়ের স্নেহ, এই দুয়ে মিলে গড়ে উঠেছে ভক্তির সম্পূর্ণতা। এইখানে আমরা পাচ্ছি 101তম দুর্গোৎসব। এই হলো মায়ের পূর্ণ পুকুর, এখানেই জুতা রাখারও ব্যবস্থা। এই যে বাড়িগুলি দেখছি, এগুলি শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। এই বাড়িটি স্বামী শারদানন্দজি মহারাজ মায়ের জন্য তৈরি করিয়েছিলেন। এই দুর্গা পুজো মণ্ডপ যেটি রয়েছে মাতৃমন্দিরের দক্ষিণ দিকে। পূর্বে সিংহবাহিনী মন্দিরে সিংহবাহিনী মূর্তিতেই দুর্গাপূজা হতো। 1925 সাল থেকে শ্রী শ্রী মায়ের মন্দিরে সর্বপ্রথম প্রতিমা গড়ে দুর্গাপূজা আরম্ভ হয়। এটি হলো অফিস চত্বর। এখান থেকে প্রসাদের কুপন পাওয়া যায় সকাল 9টা থেকে 11টার মধ্যে। আর আমরা এখন যেটি যাচ্ছি শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। এই ঘরটিতেই মা দীর্ঘ 52 বৎসর বসবাস করেছিলেন। তো এখানেও ফটোগ্রাফি নিষেধ, কিন্তু এখানে যেটি দেখলাম আমরা শ্রী শ্রী মায়ের বাসগৃহ, তার কিচেন সেই জায়গাটি রয়েছে, তার মাতা শ্যামসুন্দরী দেবীর বাসগৃহ। 1853 সালের 22শে ডিসেম্বর যে জায়গায় মায়ের জন্ম তার উপরেই তৈরি হয় এই সুদৃশ্য মাতৃ মন্দির, যেটি তৈরি করেছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ 1923 খ্রিস্টাব্দে। আর তার সামনে নাট মন্দিরটি তৈরি হয় 1953 সালে। ঠিক 11:30টায় মাকে ভোগ নিবেদন করার পর আমরা একত্রিত হই প্রসাদ সংগ্রহের জায়গায়। এই জায়গাগুলিতে উপস্থিত হলে আমাদের অবাক হতেই হয়। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষজনের প্রসাদ এখান থেকে পাচ্ছেন। এগুলি একটি বিশাল অভিজ্ঞতা, প্রায় 500 জনের খাবারের ব্যবস্থা, আর একদম সিস্টেমেটিক ওয়েতে এইখানে প্রসাদ খেলাম। আর এই প্রাঙ্গণে তৈরি হচ্ছে নতুন প্রসাদ বিতরণ স্থল। ওইখানের তো ক্যাপাসিটি দেখলাম 500, তো এইখানের ক্যাপাসিটি তার দ্বিগুণ তো হবেই। যেহেতু দুর্গা পূজার সময় তাই ভিড় তো কম, তাছাড়া অন্যান্য সময়ে লাইন থাকে, প্রায় এত দূর অবধি লাইন থাকে। জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর সহ সারা বিশ্বে যত রামকৃষ্ণ মিশন রয়েছে, যে জায়গাগুলিতে রয়েছে মা শারদা, রামকৃষ্ণদেব ও স্বামীজির ছায়া, সেই সমস্ত মনীষীদের মিলন ক্ষেত্রে উপস্থিত হতে পেরে আমরা হয়েছি ধন্য। সারা শরীর যেন কম্পমান, শিহরিত। তখনকার আবহাওয়া হয়তো আমরা এখন সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারবো না, তবে একটি প্রশ্নের উদয় অবশ্যই হচ্ছে মনে, কেমন ছিলেন এই মানুষরূপী দেবদেবী? কেমন ছিল তাদের প্রভাব, যাদের টানে আজ অগণিত ভক্ত অনবরত এই পীঠস্থানগুলিতে আসছেন ও নিয়ে যাচ্ছেন এক রাস শান্তি। এইভাবেই মাটির 4চালা 8চালা বাড়ি ও মন্দির দেখতে দেখতে পৌঁছালাম জাগ্রত সিংহবাহিনী মন্দিরে। এই মন্দিরেই দুরারোগ্য ব্যাধিতে হত্যা দিয়ে শ্রী শ্রী মা দৈব ওষুধ লাভ করেছিলেন। প্রবাদ আছে, দেবীর স্নান জল সিক্ত মাটি সর্বরোগ হর। দারুণ দারুণ সুদর্শন মন্দির। এটি শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মাতার মন্দির। এতদিন শুধুই শোনা, আজ প্রত্যক্ষ করা। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি বলবো না, তবে অবশ্যই বলবো দেখিয়া শুনিয়া বিস্মিত হয়েছি। এক অপূর্ব মায়াজালে যেন আবদ্ধ হয়েছি, যেন এক ছোট গল্পের নাগপাশে বিদ্ধ হয়ে মনে হয়েছে শেষ হইয়াও হইল না যেন শেষ। আবার আসবো কবে এ বিচিত্র ধামে? তালপুকুর, খয়ের দিঘি, আমোদর ঘাটে, লাহাদের পাঠশালা, বিশালাক্ষী মন্দির, মানিক রাজার আম বাগানে।